প্রিয় দর্শক, আপনারা জানেন যে এই মুহূর্তে রাজনীতিতে ভোটের হিসেব নিকাশটা কিন্তু বেশ অনেকেই করছেন। মাঝখানে শুনলাম কোন দল কোন দলের সঙ্গে মিশবে, কারা কারা জোট করবে, এটা যেমন আলোচনায় আছে, তেমনি কোন দল অপর কোন দলকে, তার প্রতিদ্বন্দ্বী দলকে তাদের ইমেজ ক্ষুণ্ণ করার জন্য নানা ধরনের পদক্ষেপ নেবে, এটাও আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে সরকার তাদের অংশীদার হিসাবে কিছু দলকে নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়েছে সরকার প্রধান। অংশীদারটা বললাম এই কারণে যে সরকারের প্রেস সেক্রেটারি কিন্তু বলেছিলেন যাওয়ার আগে যে তারা যখন যাচ্ছেন আওয়ামী লীগ, বিএনপির দুজন, আপনার জামায়াতের দুইজন, এনসিপির দুইজনকে নিয়ে যাচ্ছেন, তখন উনি বলেছিলেন যে সরকারের এরা অংশীদার। সেই অংশীদারদেরকে আবার ওখানে এয়ারপোর্টে ফেলে রেখে চিফ অ্যাডভাইজার চলে গেছেন, ওনারা আবার নানাভাবে হেনস্থা হয়েছেন। তো এগুলো নিয়ে আবার এনসিপি দেখলাম তারা সরকারকে দায়ী করছে। এই বিষয়গুলো কিন্তু আমাদের রাজনীতিতে বেশ মুখরোচক ঘটনা হিসেবে আলোচিত হচ্ছে। এর মধ্যে আজকে আমরা দেখলাম যে একটা জরিপ হলো। সেই জরিপটা কয়েকটা প্রতিষ্ঠান মিলে করেছে, যেমন পরামর্শক প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিং, এর সঙ্গে ছিল নাগরিক প্ল্যাটফর্ম ভয়েস ফর রিফর্ম এটসেট্রা, এরা করেছিল। এই জরিপটা এরা কিন্তু আগেও একবার করেছিল, কয়েকদিন আগে একবার জরিপ করেছিল তারা। সেখানে বলেছিল যে ৭৮% লোক এই অন্তর্বর্তীকালীন সরকারের উপর হ্যাপি। এবার তারা আবার নতুন কিছু চিন্তা ভাবনা এখানে যোগ করেছে। তারা বলার চেষ্টা করেছে নির্বাচন হলে বিএনপির প্রতি সমর্থন মানুষের বেশি, আবার আওয়ামী লীগ যে দলটা নাকি নির্বাচনে নাই সেই দলের প্রতিও সমর্থন মোটামুটি কম নয়, বেশ সিগনিফিক্যান্ট একটা সমর্থন এই দলের প্রতি আছে। তো এই সমস্ত নিয়ে আজকে আমরা আলাপ করব, এবং আলাপের জন্য, আলোচনার জন্য আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জনাব রাহাত মিনহাজ। জনাব রাহাত মিনহাজ, আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। জনাব রাহাত মিনহাজ, আমরা প্রথমে যে জরিপটা আজকে হলো, জরিপটার কথা আমরা পেলাম, আমরা যখন রেকর্ডিং করছি আজকে সেই বুধবার দিন, এই জরিপে আপনি নিশ্চয়ই অনেক কিছু দেখেছেন। আমার ধারণা আপনি জরিপের মধ্যে মোটামুটি স্টাডি করেছেন। আমরা দু তিনটা বিষয় জরিপ থেকে অনেকগুলি আলোচনা করা যাক, আমরা দু তিনটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই। প্রথমত, আপনি দেখবেন যে বিএনপির যে সমর্থনটা, সেটা কিন্তু জামাতে ইসলামের সঙ্গে বেশ একটা আপনার দূরত্ব আছে, প্রায় 10% মতো পার্থক্য আমরা দেখতে পাচ্ছি। আবার পাশাপাশি এটাও দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের সপক্ষে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ঠিক হয়নি, এটার মধ্যে প্রায় 45% লোক বলছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ঠিক হয়নি। আবার ঠিক যেটা হয়েছে বলা হচ্ছে সেটাও কিন্তু 45-এ আছে, কিন্তু ওর চেয়ে একটু কম। তার যারা উত্তর দিয়েছেন তারা বেশিরভাগই বলছেন যে আওয়ামী লীগকে এভাবে নির্বাচনের বাইরে রাখাটা ঠিক হয়নি। আপনি যদি এই তিনটা বিষয় নিয়ে কথা বলেন, তারপরে আমরা অন্য বিষয়গুলো আসছি, আপনার কি মূল্যায়ন? জি, প্রথম কথা হচ্ছে, আপনারা দেখেন পৃথিবীতে শুধুমাত্র বাংলাদেশই নয়, সারা পৃথিবীতেই যে কোনো ধরনের রাজনৈতিক জরিপ, বিশেষ করে ভোটের আগের জরিপ, এই জরিপের আপনার পদ্ধতি এবং উদ্দেশ্য, এটা নিয়ে সবসময় আপনার সমালোচনা আছে, বিতর্ক আছে, প্রশ্ন আছে। আমি মনে করি এই জরিপ নিয়েও প্রশ্ন আছে, এই জরিপের নানা বিষয় নিয়ে আমারও আপত্তি আছে। কিন্তু আবার আমি এটাও মনে করি যে যেহেতু একটা গবেষণা পদ্ধতি মেনে এই জরিপটি করা হয়েছে, এই জরিপের প্রভাব বা এই জরিপের যে ফলাফল, সেটাকে যদি আপনি একবারে ফেলে দেন, সেটা আবার এক ধরনের অন্যায়। আমার কাছে মনে হয় জরিপটাকে আমলে নেওয়ার প্রয়োজন আছে, কিন্তু আবার এটাও ভাবতে হবে নিশ্চয়ই এর সমালোচনার দিকও আছে। তো আপনি যদি এই আমলে নেওয়ার কথাটা আমাকে বলেন, যে এই জরিপটা যদি আমলে নিয়ে যে আমি যদি আলোচনা করতে চাই, তাহলে আপনার এর ফলাফলটার বিশ্লেষণ আমরা কিভাবে করব? তো আমাকে যদি এই বিশ্লেষণটা আপনি করতে বলেন, আপনি দুটো পয়েন্ট ধরে দিয়েছেন যে এখানে আসলে বিএনপির জনপ্রিয়তার কথা বলা হয়েছে আগামী ভোটে, জামাতের জনপ্রিয়তার কথা বলা হয়েছে, আওয়ামী লীগের কথা বলা হয়েছে। আমি আপনাকে খুব সহজ করে একটা কথা বলি, দেখেন, এটা 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 বুঝতে জরিপ করা লাগে না যে বর্তমানে একটা সংগঠিত রাজনৈতিক দল হিসেবে বিএনপি বেশ এগিয়ে আছে। আবার জামাত যে আপনার একটা ইসলাম ভিত্তিক দল হিসেবে তারাও যে বিভিন্ন দিক থেকে এগোচ্ছে, সেটাও এই জরিপে আছে, সেটা আপনি আমি এমনিতেও বুঝতে পারি। এই নানা জরিপে বিভিন্ন জায়গায় আপনার জামাতে ইসলামের এগিয়ে থাকার নানা বিষয় নিয়ে নানাজন আপনার ব্যাখ্যা করে, নানা ধরনের আপনার ষড়যন্ত্র খোঁজে। কিন্তু এখানে একটা বিষয় খুব সহজ করে বোঝা দরকার, সেটা হচ্ছে আমরা কিন্তু বাংলাদেশের ইতিহাসে কখনো পরিপূর্ণ ক্ষমতাসীন জামাতকে দেখিনি।
আপনি আওয়ামী লীগের সময়ে যে জামাতটাকে আপনি পুরোপুরি দেখেছেন, এই জামাত কিন্তু হচ্ছে আপনার জুলুমের শিকার জামাত, নির্যাতনের শিকার জামাত। মজলুম। আপনি বলতে পারেন মজলুম জামাত, আপনি বলতে পারেন, হ্যাঁ। রাইট। ক্ষমতাসীন জামাতকে, ক্ষমতার সাথে জামাতকে আপনি দেখেছেন 1971 সালে। তো সেই রাইট। স্মৃতিটা বা সেই বিষয়টা কিন্তু বর্তমান প্রজন্ম বলেন, জেনজি বলেন, যে জেনজি কে কেন্দ্র করে আসলে এই রিসার্চটা বা এই সার্ভেটা করা হয়েছে, হ্যাঁ, তাদের স্মৃতিতে এটা কিন্তু সেভাবে নেই। আবার দেখেন, আমি খুব ছোট্ট করে বলি আপনাকে, আপনি 2001 থেকে 2006 এর বিএনপির আমল দেখেছেন। আমি যখন 2001 থেকে 2006 এর বিএনপি আমল দেখি, তখন আমি কলেজের স্টুডেন্ট, ইউনিভার্সিটির স্টুডেন্ট। আমি কিন্তু বিএনপির শাসনামলের অনেক কিছু জানি, যেটা নিয়ে আসলে অনেক বিতর্ক, সমালোচনা, অনেক কিছুকে রিজেক্ট করারও ব্যাপার আছে। তো এখন এইরকম পরিস্থিতিতে, একটা অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে আসলে কোন দল কোন ইমেজ নিয়ে মানুষের সামনে যাচ্ছে, মানুষ তাদের কোন বর্তমানটা দেখছে এবং সেটা দেখে মতামত দিচ্ছে, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। আবার একই সাথে এটাও গুরুত্বপূর্ণ, আপনি মনে রাখবেন যে ক্ষমতাসীন ক্ষমতাসীন একটা দলের চরিত্র কিন্তু সম্পূর্ণ আলাদা। ক্ষমতাসীন দলের চরিত্র আলাদা, এবং ক্ষমতাসীন একটা দলকে অজনপ্রিয় হতে কিন্তু বাংলাদেশের বাস্তবতায় বেশি দিন লাগে না। আর আরেকটা কথা ছোট্ট আমি আপনাকে উল্লেখ করি এখানে, যে ধরেন আমি 2008 সালে যখন আপনার জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল, তখন আমি প্রতিবেদক ছিলাম। তখন আমি জামাত ইসলামের যে একটা ম্যানিফেস্টো ঘোষণার যে আপনার সংবাদ সম্মেলন, সেই সংবাদ সম্মেলনে আমি ছিলাম। এবং সেই সংবাদ সম্মেলনের যে কপিটা, সেটা আমি আজও আপনার আমার লাইব্রেরিতে সংরক্ষণ করে রেখেছি। সেখানে স্পষ্ট করেছিল যে জামাত হচ্ছে আপনার ক্ষমতায় আসলে ব্লাসফেমি আইন কার্যকর করবে। আপনি আমি একটা রেফারেন্স দেখে নিয়ে আর কি, হ্যাঁ। তো এখন ধরেন বর্তমান বাস্তবতায়, 2008-এর পরে 2025-এর বাস্তবতায় জামাত নিজেকে কতটুকু রিফর্ম করে, জামাত নিজেকে কতটুকু আপনার একটা আধুনিক বিজ্ঞান মনস্ক বা ইন্টারন্যাশনাল আপনার মানবাধিকারের প্রতি আপনার কমিটেড হয়ে সরকার পরিচালনা বা দেশ পরিচালনার জন্য নিজেকে কতটুকু গুরুত্বপূর্ণভাবে সামনে তুলে ধরতে পারবে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। এবং এটা আমি ইতিবাচক ভাবে দেখি। এবং ধরেন এই যে এটা ভালোর প্রতিযোগিতা, যে ও ভালো, ও জনপ্রিয় হচ্ছে, আমিও জনপ্রিয় হতে চাই, আমিও মানুষের আস্থা অর্জন করতে চাই, এটা আসলে আমার ধারণা খুব খারাপ কিছু নয়, এটা ভালোর দিকেই যাচ্ছে। আর যদি আপনি আলোচনা শুরুতে খেয়াল করলেন আওয়ামী লীগের কথা, যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, এটা আসলে মানুষ ভালোভাবে নেয়নি। আমি আপনাকে প্রথমত আমার ব্যক্তিগতভাবে একদমই একটা সহজ মানে অনুভবের কথা বলি। সেটা হচ্ছে, আমার কাছে কেন যেন মনে হয় যে আওয়ামী লীগকে আসলে ইউনূস সাহেবের সরকারও নিষিদ্ধ করতে চায়নি। তারা বাধ্য হয়ে কোনো একটা পর্যায়ে জেরে এই সিদ্ধান্ত নিতে তারা বাধ্য হয়েছে। এই সিদ্ধান্ত যে নেতিবাচক, এই সিদ্ধান্ত যে আত্মঘাতী, এবং এই সিদ্ধান্ত যে এই সরকারের হচ্ছে আপনার যোগ্যতাকে সারা বিশ্বে আপনার মারাত্মকভাবে কমিয়ে দেবে, নিশ্চয়ই এটা বোঝার মতো জ্ঞান, গরিমা, মগজ এই অন্তর্বর্তী সরকারের আছে। তো আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে আমার কাছে মনে হয় আপনি একটা মাইলেজ দিয়ে দিয়েছেন। যদি আপনার 5 আগস্ট 2024 যদি আওয়ামী লীগের পয়েন্ট যদি জিরো থেকে থাকে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে আওয়ামী লীগের খাতায় আমি মনে করি 30 থেকে 40 নম্বর অ্যাড করে দিয়েছে ইউনূস সরকার। এবং নানা ক্ষেত্রে আওয়ামী লীগ এখন আপনার জুলুমের শিকার, মজলুম এমন একটা চরিত্র পাচ্ছে, যেটা এই সরকারের যে স্ট্রাকচার বা এই সরকারের যে চিন্তা চেতনা বা দর্শন, তার পক্ষে ইতিবাচক কোনো ফলাফল বয়ে আনবে না। জি। আচ্ছা, আরেকটা কথা আপনি যেটা বললেন যে আওয়ামী লীগের মানে নিষিদ্ধ করার কারণে আওয়ামী লীগ অনেকটা এগিয়ে গেছে, এবং সেটা ইউনূস সরকারই তাকে এগিয়ে দিয়েছে বলা যায়, যে কথাটা আপনি বললেন। এই জরিপে কিন্তু সেই জিনিসটা উঠে এসেছে, এবং জরিপে বলা হয়েছে যে 6 মাসে আওয়ামী লীগের প্রতি মানুষের সমর্থন বেড়েছে। এবং তারা এটাও বলেছে যে বিএনপি এবং জামায়াতের সমর্থন অল্প হলেও কমেছে। এবং তারা বিভাগওয়ারি একটা হিসাব দিয়েছে, সেখানে বলেছে যে 6টা বিভাগে বিএনপি এগিয়ে আছে, জামাত এগিয়ে আছে শুধু রংপুর বিভাগে, এবং বরিশাল বিভাগে আওয়ামী লীগ এগিয়ে আছে। এই জিনিসটা কিন্তু আমার কাছে একটু মনে হলো যে আওয়ামী লীগ নির্বাচনেই নেই, সেই আওয়ামী লীগের প্রতি মানুষের এই যে সমর্থন একটা বিভাগে তাদেরকে এগিয়ে রাখা, এটা আসলে কি সরকারের জন্য বিব্রতকর নয়? আচ্ছা, প্রথমত যে কথাটা বলা প্রয়োজন, যে এই জরিপি যে অকাট্য বা এই জরিপি যে যথাযথ, সেটা আমি মনে করি না। নিশ্চয়ই এই জরিপের মধ্যেও হয়তো কোনো ফ্লজ আছে বা ঝামেলা আছে, হ্যাঁ, বা হয়তো সেভাবে ব্যাখ্যা করলে হয়তো কোনো কিছু ত্রুটিও আমরা পেয়ে যাব। কিন্তু তারপরেও আমি আপনাকে খুব একদমই আপনার
সরল কথা বলি, কেউ যদি মনে করে যে বাংলাদেশের রাজনীতি থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মুছে ফেলবেন, কেউ যদি মনে করে বাংলাদেশের রাজনীতি থেকে আওয়ামী লীগকে চিরতরে বঙ্গোপসাগরে ভাসায় দেবেন, হ্যাঁ, আমার কাছে মনে হয় এটা হচ্ছে একটা আহ বোকামি চিন্তা ছিল, একটা বড় ধরনের বোকামির চিন্তা। এই চিন্তা করে আপনার কেউ যে ভালো সুফল পাবে না, এটা আমি পরিপূর্ণভাবে বলতে পারি। তো আচ্ছা, আমি আমি আপনার সাথে আমি একমত, এই জরিপটাকে আমরা অকাট্য ধরছি না, কিন্তু মানুষের একটা টেন্ডেন্সি কিন্তু এখানে দেখা যাচ্ছে। হয়তো আপনার যে যে ফাইন্ডিংস গুলো, তার রেজাল্টটা, ফিগারটা হয়তো ঠিক নয়, কিন্তু টেন্ডেন্সিটা তো ইম্পর্টেন্ট। টেন্ডেন্সিটা কিন্তু আপনি ইগনোর করতে পারবেন না। যেমন এখানে একটা টেন্ডেন্সির কথা বলা হয়েছে যে তরুণ ভোটার যারা, শিক্ষিত ভোটার যারা, এমনকি নারীদের মধ্যে জামায়াতের অবস্থানটা যেন একটু বেশি দেখা যাচ্ছে, এরকম একটা টেন্ডেন্সির কথা বলা হচ্ছে। দেখুন, আপনার আজকের থেকে 10 বছর 15 বছর আগে আমাদের বয়সে যারা আছে, তাদের কাছে কিন্তু আমরা আগে মনেই করতাম যে এই তিনটা শ্রেণীর কাছে জামায়াত জনপ্রিয় হবে না। যাদের মধ্যে মনে করতাম, ঠিক তাদের মধ্যে জামায়াতের জনপ্রিয়তাটা বেশি। রাজনীতির এই পরিবর্তনটা আপনি কি বাস্তবে দেখেন কিনা? না, আমি 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 জামাতের পক্ষে একটা ইতিবাচক দিক দেখি, সেটা হচ্ছে আপনার এরকম যে ধরেন আওয়ামী লীগের যে 16 বছরের শাসন আমল, তার মধ্যে আমি বলবো যে আসলে অ্যাটলিস্ট 9 বছর ছিল হচ্ছে এটা রিপ্রেসিভ রিজিম। এই সময় আপনার মানুষ যেভাবে আপনার প্রতিনিয়ত আপনার নানা ধরনের আপনার নির্যাতনের শিকার হয়েছে, নানাভাবে আপনার সাপ্রেস হয়েছে আর কি, নানাভাবে আপনার অবদমিত হয়েছে, এটার বিপরীতে আপনার মডারেট মুসলিম যে হচ্ছে আপনার চিন্তা, সেই চিন্তা নিয়ে জামাত যে সামনে এসেছে, এটাকে আসলে আসলে অনেকেই একসেপ্ট করেছে বা এর পক্ষে তার সমর্থন আছে, নাম্বার ওয়ান। আরেকটা জিনিস এটা খুব চমৎকার করে মনে থাকা প্রয়োজন আপনাদের, বা মনে করা প্রয়োজন, যে দেখেন ক্ষমতাসীন দলের রাজনীতি আর ক্ষমতাহীন বিরোধী দলের রাজনীতিটা সম্পূর্ণ আলাদা। আপনি যখন ক্ষমতায় থাকেন তখন সকল নাগরিককে তার হচ্ছে আপনার প্রাপ্য মর্যাদা, নিরাপত্তা এবং অর্থনৈতিক মুক্তি দেওয়ার জন্য আপনি বাধ্য থাকেন, যেটা আওয়ামী লীগও ছিল। যেটা আওয়ামী লীগ কি করেছে, এটা আপনার মানুষকে এটা দেয়ার বিপরীতে, এটা মানুষকে এনশিওর করার বিপরীতে আওয়ামী লীগ যেভাবে বাংলাদেশের ব্যাংকিং সেক্টরকে লুট করেছে, মানুষ তো তার বিপরীতের যে ধারা, তার বিপরীতের রাজনীতি, তাকে তো মানুষ পছন্দ করবেই। দেখেন, আওয়ামী লীগের রাজনীতি নিয়ে বহু কথা হয়, বহু আলোচনা হয়, বহু সমালোচনা হয়। আমি খালি একটা জিনিস বুঝি না, যে ধরেন বাংলাদেশের ব্যাংকিং সেক্টর, বাংলাদেশের আর্থিক খাতকে আওয়ামী লীগ যেভাবে লুটপাট করেছে এবং সেই লুটপাটের অনুমোদন দিয়েছে, এই লুটপাটের ব্যাখ্যা আওয়ামী লীগ কিভাবে দেবে, এটা আমার জানা নাই। পৃথিবীতে কোন দেশের আর্থিক খাত এভাবে আপনার একটা পরিপূর্ণ লুটেরাদের হাতে দিয়ে দেয়া, এটা বাংলাদেশে একমাত্র আওয়ামী লীগের আমলে হয়েছিল বলেই আমি মনে করি। তো তার বিপরীতে কেউ যদি আপনাকে আপনার স্বচ্ছতার নিশ্চয়তা দেয়, কেউ যদি আপনাকে আপনার সামনে অ্যাকাউন্টেবিলিটির বিষয়ে সামনে দাঁড়িয়ে নিয়ে এসে আপনার যদি আস্থা পেতে চায়, তো সেটা দিয়ে তো আপনার আকর্ষিত হওয়ার সম্ভাবনা বেশি। আর আপনি এখানে বিএনপি কেন পিছিয়ে পড়ছে দেখেন, আমি বিএনপির শাসনকাল 2001 থেকে 2006 সাল পর্যন্ত প্রায় কিছুটা বুদ্ধি বয়সে দেখেছি। এখন আপনি বলেন তো, বিএনপির 1 থেকে 6 সালের শাসন আমলকে আপনি কি কত মার্কস দেবেন? আমি আপনাকেই প্রশ্ন করলাম, আপনি কত মার্কস দিবেন? তো সেই স্মৃতিটা তো আপনার আমার স্মৃতিতে তাজা। তো সেজন্য মানুষের একটা বিকল্প, মানুষের একটা অধিকতর বেটার সিস্টেমের বিষয় নিয়ে যদি কেউ সামনে আসে, সেটা তো মানুষজন গ্রহণ করতে পারে। আমি এটাতে খুব একটা বিস্মিত নই, এটা হতে পারে। কিন্তু আবার একটা কথা মনে রাখবেন, আমি খুব পরিষ্কার করে বলি, হ্যাঁ, যে এই সকল বিষয়ে জনপ্রিয়তা অর্জন করা আর ক্ষমতাসীন হয়ে একটা আপনার, আমি বলবো যে মধ্য ডানপন্থী ইসলামিক দল হিসেবে জামাত ইসলামী যখন ধরে নেন জামাত ক্ষমতায়, তখন তাদের পক্ষে দেশ পরিচালনা করা এবং তাদের রাজনৈতিক আদর্শ বাস্তবায়ন করা, এটা কিন্তু খুব সহজ নয় বাংলাদেশের মতো। আচ্ছা, বুঝতে পেরেছি। আমি একটু জরিপের বাইরে আসি। এই কারণে যে জরিপে আরো অনেক বিষয় ছিল আলোচনা করার জন্য, কিন্তু আমি ইচ্ছে করে করলাম না, কারণ বলতে গেলে আরো অনেক সময় লাগে। আমি একটু জরিপের বাইরে কন্টেম্পোরারি যে ইস্যুস গুলো, তার মধ্যে একটা ঘটনা তো গত 2 দিন ধরে মিডিয়াতে খুবই তোলপাড় হচ্ছে, সেটা হলো ডিম কাণ্ড। নিউ ইয়র্কে ডিম নিয়ে যেটা হলো, এবং আমাদের এখান থেকে লোকজনকে নিয়ে গেলেন ডক্টর ইউনূস 6 জনকে আমন্ত্রণ করে, এবং তারা এখানে তাদের মধ্যে বেশ কয়েকজন অপদস্থ হলেন,
আওয়ামী লীগ যে কাজটা করলো ওখানে সেটাও কি ঠিক করলো কিনা, এই সব মিলিয়ে এই ঘটনাটাকে আপনি যদি কি ছোট করে বিশ্লেষণ করতেন। প্রথম কথা হচ্ছে, দেখেন ওখানে যারা অতিথি হয়ে গিয়েছেন সঙ্গী হিসেবে, হ্যাঁ, তারা গেছেন আপনার আমার ট্যাক্সের টাকায়। তাদের ওখানে কাজ কি আমাকে বলেন তো? তাদের ওখানে কাজ কি? তাদের কোনো কাজ আছে? আমি তো দেখি এই অন্তর্বর্তী সরকার তাদেরকে তাদেরকে সুরক্ষা দেবে, বা যদি একটা মেঠো ভাষায় বলি লাঠিয়াল হিসেবে নিয়ে গেছে। এছাড়া তাদের কোনো কাজ বর্ম নেই। হিসেবে, বর্ম বর্ম হিসেবে। হিসেবে নিয়ে, ডেফিনেটলি হ্যাঁ, রাইট। প্রতিরক্ষা বর্ম হিসেবে নিয়ে গেছে। আমি আপনাকে দেখ, তাদের কোনো কাজ নেই। তারা আপনার আমার ট্যাক্সের টাকা খরচ করে নিউ ইয়র্কের মতো যে দামি হোটেলে বসে তারা আছেন, থাকছেন, এবং শুধুমাত্র এই অন্তর্বর্তী সরকারের একটা মাইলেজ বা একটা সাপোর্টের জন্য তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। এই নিয়ে যাওয়াটাকে আমি সমর্থন করি না। এটা বাংলাদেশ নামক রাষ্ট্রের অর্থের অপচয় হয়েছে, নাম্বার ওয়ান। আমি আপনাকে ছোট্ট আরেকটা কথা বলি, দেখেন এই অন্তর্বর্তী সরকারের কিছু যেমন খুবই অথর্ব কয়েকজন উপদেষ্টা আছে, আবার কিছু আপনার খুবই করিতকর বা সৎ উপদেষ্টাও আছেন। আমি তাদের মধ্যে আমি মনে করি মোহাম্মদ ফাউজুল কবির খান, তিনি একটি খুবই যোগ্য মানুষ এবং খুব ভালো কাজ করছেন, তাকে আমি শ্রদ্ধা জানাই। কিন্তু আমি দেখলাম যে তিনি জাতিসংঘের এই সম্মেলনে তিনি চলে গেছেন। আমি জনাব আসিফ নজরুল সাহেবকে তিনি ওখানে চলে গেছেন। আপনি আমাকে বলেন তো জনাব মোহাম্মদ ফাউজুল করিম খান এবং আসিফ নজরুল সাহেবের ওখানে কি কাজ? পররাষ্ট্র উপদেষ্টা গিয়েছেন, এটা খুব লজিক্যাল যে হ্যাঁ বাংলাদেশের পররাষ্ট্র নিশ্চিত তার অনেক এঙ্গেজমেন্ট আছে। কিন্তু আইন উপদেষ্টা এবং সড়ক বিভাগের সেতু বিভাগের উপদেষ্টার এই সম্মেলনে যে কি কাজ আপনি আমাকে বলেন। আপনি যে এই দুটা মানুষকে প্লেন ভাড়া দিয়ে নিয়ে গেলেন, ওখানে যে দামি হোটেলে রাখলেন, আপনার আমার যে ট্যাক্সের টাকা খরচ করলেন, এর আউটকামটা কি, এর ফলাফলটা কি? আমি নাম নিতে চাই না, ধরেন শেখ হাসিনা এক সময় পুরো প্লেন ঘুরে তার বহর নিয়ে সেখানে যাইতেন, একটা শ্বশুর বাড়িতে বেড়াতে যাওয়ার মতো আর কি, হ্যাঁ, অত্যন্ত নিকৃষ্টতম কাজ, অত্যন্ত বাজে কাজ। আমি তো এই সরকারের কাছে প্রত্যাশা করেছিলাম তারা একদম সর্বোচ্চ আপনার কৃচ্ছতা সাধন করবেন এবং যা কাজ সেটা তিনি করে সেখানে চলে আসবেন। আমি ভিডিও দেখলাম প্রেস টিমের 3 জন সদস্য সেখানে গিয়েছেন, হয়তো ছবি দেখলে হয় আরো 4-5 জন পাওয়া যেতে পারে আর কি, হ্যাঁ। একটা প্রেস টিমের এই যে সামান্য একটা সম্মেলন, সেখানে যদি একটা বক্তব্য পাঠ করে চলে আসবেন, সেখানে প্রেস টিমের 3 জনের কি কাজ বলেন তো আপনি আমাকে? আমি জানি না। এই যে অর্থের অপচয়টা সেখানে হলো, এত পরিমাণ অর্থের অপচয় করা হলো, যেটা আপনার আমার টাকা, এর এর জবাব হয়তো কোনো একদিন দেয়া লাগতে পারে। আমি ব্যক্তিগতভাবে এর জবাব চাই যে এই সম্মেলনে কত টাকা খরচ করা হলো এবং সেই খরচ করা থেকে আমরা কি পেলাম। আমি জানি না কোনো একদিন এই প্রশ্নটা উঠবে কিনা। জি। আহ এরপরে আরেকটা ইস্যু যে নিয়ে আপনার সঙ্গে আলোচনা করতে চাচ্ছি আর কি, সেটা হলো যে আমরা দেখছি যে রাজনীতিতে এরই মধ্যে কিন্তু ভোটের নানা সমীকরণ হচ্ছে, কোন দল কোন দলের সঙ্গে যাচ্ছে, এবং আহ কোন কোন দলে একীভূত হওয়ার আলোচনাও মাঝখানে শুনলাম। আবার এর মধ্যে দেখলাম যে কয়েকটা ইসলাম নামধারী দল আর কি, তারা একটা আন্দোলন নিয়ে রাস্তায় নেমে গেলেন এবং তারা পিআর পদ্ধতিতে নির্বাচন চাচ্ছেন, এবং একই সঙ্গে তারা জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের সঙ্গে যারা সহযোগী দল ছিলেন, যে 14 দল, তাদের নিষিদ্ধ চাচ্ছেন। আরো 3টা দাবি আছে, ওই 3টা বাদই রাখলাম। আমি যদি দুটো দাবির কথাই ধরি, যে পিআর পদ্ধতি এবং নিষিদ্ধকরণ জাতীয় পার্টি সহ কয়েকটা দলে, তো এই দাবিগুলো কি আমাদের সামনে আসন্ন যে নির্বাচন, সেই নির্বাচনের জন্য ক্ষেত্র প্রস্তুতের ক্ষেত্রে এগুলো সহায়ক ভূমিকায় থাকতে পারবে? আচ্ছা, প্রথম কথা আমি আপনাকে বলি, আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে ফেব্রুয়ারির প্রথম হাফে নির্বাচন হবে। এই সরকারের, আপনার এই অন্তর্বর্তী সরকারের এই নির্বাচনটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষভাবে করার সামর্থ্য আছে বলে আমি মনে করি না। তাদের বিভিন্ন কর্মকাণ্ডে, বিভিন্ন দুর্বলতায় এটা আমার কাছে প্রতীয়মান হয় যে এই সরকারের পক্ষে আপনার শক্ত হাতে একটা জাতীয় নির্বাচন পরিচালনা করা সম্ভবপর নয়, নাম্বার ওয়ান। নাম্বার টু, দেখেন বাংলাদেশের রাজনৈতিক ল্যান্ডস্কেপে, পলিটিক্যাল ল্যান্ডস্কেপে বর্তমানে একটা লিকুইড পরিস্থিতি বিরাজ করছে, তরল পরিস্থিতি বিরাজ করছে। এখানে কে কোথায় যে শক্তিশালী হবে, কে কোথায় যে জোটবদ্ধ হবে, কে কোথায় যে কার সাথে থাকবে, থেকে আপনার ক্ষমতায় থাকবে, সেটা এখনো ঠিক হয়নি। এবং এই তরল রাজনৈতিক পরিস্থিতির মধ্যে অনেকগুলো রাজনৈতিক গ্রুপ বা পার্টিস বা এন্টিটি, তারা আপনার পাওয়ারকে আপনার এক্সারসাইজ করছে বা পাওয়ারকে এনজয় করছে। পাওয়ার যখন কেউ এনজয় করতে থাকে, তখন তার প্রধানতম লক্ষ্য থাকে হচ্ছে সেই পাওয়ার এনজয় করার ধারাবাহিকতাটা বজায় রাখা। তো এখন সবাই আপনার নিজের স্বার্থকে সংরক্ষণ করার জন্য এত ভাবে আপনার তৎপর হয়ে পড়েছে। এই প্রেক্ষাপটে আমরা দেখতে পাচ্ছি
নির্বাচনের মাধ্যমে, নির্বাচনের জনগণের রায়ের মাধ্যমে জনগণকে একটা অংশকে আপনার দায়িত্ব দেবেন বা ক্ষমতায়ন করবেন। একটা অংশকে দায়িত্ব দিলে বা ক্ষমতায়ন করলে আরেকটা অংশ তো অটোমেটিক্যালি মাইনাস হয়ে যাবে। তো বর্তমান বাস্তবতায় আপনার এই রাজনৈতিক পরিসরের, এই রাজনৈতিক মাঠ থেকে কেউ আসলে নিষ্ক্রিয় হতে, মাইনাস হতে বা অপ্রাসঙ্গিক হতে রাজি নন, যেটা হচ্ছে আমাদের রাজনীতির জন্য একটা ভয়াবহ অশনি সংকেত। আপনাকে কিন্তু বুঝতে হবে, আমাদের কিন্তু রাজনৈতিক রাজনৈতিক মগজ, আমাদের কিন্তু রাজনৈতিক পরিসর কিন্তু খুব একটা কিন্তু খুব ভালো নয়, যে আমরা বলি কুসুমার্তীর্ণ নয় আর কি। হ্যাঁ, যে আপনি যথাযথভাবে কারো ফলাফল মেনে নেবেন, আপনি গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হবেন এবং পরবর্তীতে যে দলটা সরকার গঠন করবে তাকে সহযোগিতা করবেন এবং একটা যথাযথ গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে দেশ করতে সহযোগিতা করবেন, এমন ধারা কিন্তু আমাদের দেশে কখনো ছিল না। এবং আগামীতে যেটা হঠাৎ করেই হয়ে যাবে, সেটা মনে হয় খুব সহজে বলা যায় না। জি, অনেক ধন্যবাদ জনাব রাহাত মিনহাজ। আপনার বক্তব্য আপনি খুব স্পষ্টভাবে বলেছেন। আমার ধারণা দর্শকরা আপনার বক্তব্য থেকে অনেক কিছু পাবেন, চিন্তা অনেক মাসুদ মাসুদ, আপনি প্রশ্ন না করলেও আমি একটা বিষয়ে একটু কথা বলতে চাই। হ্যাঁ, এটা একটু আপনি আপনি বলতে পারেন যে আমি আপনার থেকে 1 মিনিট সময় চেয়ে নিলাম আর কি। হ্যাঁ, দেখেন, আমি সোশ্যাল মিডিয়াতে আমি একটু 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 থাকি বা নিউজ একটু পড়াশোনা করার চেষ্টা করি। আমি কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে একটা জিনিস দেখছি যেটা আমাকে খুব আহত করছে। সেটা আমরা দেখতে পাচ্ছি যে ধরেন কিছু মানুষ যারা হয়তো সাধু মানুষ, যারা হয়তো রাস্তায় থাকেন, সাধনা করেন, বিভিন্ন ধরনের আপনার আখড়ায় থাকেন, এই মানুষগুলোকে ধরে ধরে জোর করে চুল দাড়ি কেটে দেওয়া হচ্ছে এবং একটা শ্রেণীর মানুষ এই কাজ করছেন। হ্যাঁ, আমরা আমরা এটা দেখতে পাচ্ছি আর কি। হ্যাঁ, আমি এই সরকারের কর্তা ব্যক্তি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানাই যে দেখুন, যে মানুষ, যে সাধু, যে আখড়ায় যেতে চায়, যে একটা সাধনা করতে চায়, চুল বড় রাখতে চায়, দাড়ি বড় রাখতে চায়, বাংলাদেশের কোনো নাগরিকের দায়িত্ব না বা অধিকার না সেই মানুষটাকে ধরে জোর করে এই চুল দাড়ি কেটে দেয়। আপনি কি ওই মাজার কেন্দ্রিক আক্রমণগুলোর কথা বলছেন? এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। তো ধরেন এই মানুষগুলোকে ধরে ধরে চুল কেটে দেওয়া হচ্ছে, দাড়ি কেটে দেওয়া হচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু চরম পর্যায়ের মানবাধিকার লঙ্ঘন, এটা কিন্তু চরম পর্যায়ের অমানবিক কাজ। আমার ধারণা হয়তো সরকারের উচ্চ মহল, তার যতটুকু সামর্থ্য আছে, তারা হয়তো অলরেডি বিষয়টা জানেন, অলরেডি বিষয়টা তাদের নজরে গেছেন। কিন্তু আমি তাদেরকে প্রবল ভাবে অনুরোধ করব যে এই বিষয়ে আসলে দৃশ্যমান এবং যথাযথ পদক্ষেপ নিতে হবে। আসলে কারোরই এই অধিকার নেই কোন রাষ্ট্রে যে জোর করে কেউ চুল রাখতে চায়, দাড়ি রাখতে চায়, তাকে আপনি ধরে ধরে চুল কেটে দিবেন, দাড়ি কেটে নেবেন বা অন্য একটা জীবন জীবন ব্যবস্থা গ্রহণ করার জন্য বাধ্য করবেন। এটা আসলে বন্ধ হওয়া উচিত। এটা এটা খুবই বর্বর একটা অমানবিক কাজ। আমি আপনারই সামান্য শোর মাধ্যমে আমি আহ্বান জানাচ্ছি, এটা যে অবিলম্বে এই বিষয়ে আসলে ব্যবস্থা নেওয়া হয়। জি, অনেক ধন্যবাদ জনাব রাহাত মিনহাজ। প্রিয় দর্শক, আপনারা শুনলেন বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক হিসেবে রাহাত মিনহাজের যে আপনার অভিমত বিভিন্ন বিষয়ে, এবং সর্বশেষ উনি যে কথাটা নিজের থেকেই বললেন, আমি প্রশ্ন করিনি, এটাও কিন্তু যে ওনার যে সামাজিক দায়িত্ব পালনের যে মনোভাব, সেটাই কিন্তু ফুটে উঠলো। এবং আপনারাও দেখবেন জিনিসটা, কে পাঞ্জাবি পরবে না কে শার্ট পরবে, কে দাড়ি রাখবে কি রাখবে না, এটা যার যার চয়েস। মানুষের এই চয়েসের উপর হস্তক্ষেপ করাটা, এটা অন্য কোনো মানুষও যেমন পারে না, রাষ্ট্রও তেমন পারে না। আর যখন সরকার একজন থাকেন রাষ্ট্রের, তার দায়িত্ব হলো প্রত্যেকটা মানুষের এই ব্যক্তির স্বাধীনতাকে সমুন্নত রাখার জন্য যা যা দরকার, যা যা সাহায্য দরকার তা করার। এই ক্ষেত্রে যদি সরকার চুপ করে থাকে, তাহলে কিন্তু এই সরকারের প্রতি সাধারণ মানুষের যে আস্থা, সেটা কিন্তু আর অটুট থাকে না। এটা যদি না থাকে, তাহলে সেটা সরকারের জন্য কিন্তু একটা ভয়াবহ সংবাদ। প্রিয় দর্শক, এখন এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।